সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের সকলকেই নিরন্তর শুভেচ্ছা। বর্তমানে এক বিশেষ পরিস্থিতির কারণে আমরা সরাসরি শ্রেণী কার্যক্রম পরিচালনা করতে পারছি না, কিন্তু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও শিক্ষা মন্ত্রণালয় এক বিশেষ ব্যবস্থাপনার মাধ্যমে শ্রেণী কার্যক্রম পরিচালনা করছেন। তেমনি একটি বিশেষ ব্যবস্থাপনায় শ্রেণী কার্যক্রম নিয়ে তোমাদের সামনে আমি উপস্থিত হচ্ছি। তোমাদের সকলকেই অনলাইন ভিডিও ক্লাসে স্বাগত। আজকের এই ক্লাসটি উপস্থাপনায় রয়েছি আমি মওদুদ আহমেদ, সিনিয়র প্রভাষক, কৃষি শিক্ষা বিভাগ, মাইলস্টোন কলেজ। শিক্ষার্থীরা, আমরা আজ আলোচনা করব নবম ও দশম শ্রেণীর অধ্যয়নরত শিক্ষার্থী বন্ধুদের চতুর্থ অধ্যায় প্রথম পরিচ্ছেদ ফসল চাষ পদ্ধতি। আমাদের আজকের আলোচিত বিষয় ধান। আমরা আজ ধান সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনা করব। আজকের এই আলোচনাটি সম্পন্ন হলে আমরা যে বিষয়গুলো জানতে পারব, আমরা ধান চাষ পদ্ধতি সম্পর্কে জানতে পারব। শিক্ষার্থীরা, আমাদের আজকের আলোচনাটিকে আমরা একটু ভিন্ন আঙ্গিকে সাজানোর চেষ্টা করেছি। আমরা ধান চাষ পদ্ধতি জানার পাশাপাশি আমরা জানার চেষ্টা করব এই ধান অংশ থেকে কি কি গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী প্রশ্ন পরীক্ষায় আসতে পারে। বিগত বিভিন্ন বছরগুলোতে ধান অংশ থেকে বোর্ড পরীক্ষায় কি কি বহু নির্বাচনী প্রশ্ন বা সৃজনশীল প্রশ্ন এসেছে সেই অংশগুলো নিয়ে আমরা আজ আলোচনা করার চেষ্টা করব। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, চলে আসি আমাদের আজকের মূল আলোচনা ধান চাষ পদ্ধতি। প্রথমেই আমরা দেখব জমি নির্বাচন। যে কোনো ফসল চাষ করতে গেলে জমি নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। শিক্ষার্থীরা, বাংলাদেশের দানা জাতীয় ফসলের মধ্যে ধানের চাষ ও উৎপাদন সবচেয়ে বেশি হয়ে থাকে, কেননা আমাদের বাংলাদেশের মানুষের প্রধান খাদ্যশস্য হচ্ছে ভাত। আর এ ধানের ফলন কিন্তু সব জমিতেই ভালো হয় না। মাঝারি নিচু ও নিচু জমিতে ধানের ফলন সবচেয়ে ভালো হয়ে থাকে। এছাড়াও মাঝারি উঁচু জমিতেও ধান চাষ করা যায়, তবে সেক্ষেত্রে একটি বিষয় নিশ্চিত করতে হবে যে পানি সেচের ব্যবস্থাটা নিশ্চিত করতে পারলে উঁচু জমিতেও ধান চাষ করা যেতে পারে। যদি আমরা মাটির কথা বিবেচনা করি, তাহলে সাধারণত এঁটেল ও পলি দোআঁশ মাটি ধান চাষের জন্য বেশি উপযোগী। শিক্ষার্থীরা, খেয়াল করে দেখো, এরপরেই যে অংশটুকু আমাদের জানা প্রয়োজন সেটি হচ্ছে বিভিন্ন ধরনের জাত সম্পর্কিত বিষয়। শিক্ষার্থীরা, এখানে একটি কথা তোমাদেরকে আমি গুরুত্বের সাথে বলছি, আমরা স্লাইডে যে বিভিন্ন ধানের জাতের নাম দেখছি, এটি কিন্তু আমাদের বহু নির্বাচনী পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি আমরা অবশ্যই বইতে চিহ্নিত করে রাখবো বহু নির্বাচনী পরীক্ষার জন্য। তাহলে চলে আসি মূল আলোচনায়। বাংলাদেশে সাধারণত 3 জাতের ধান পাওয়া যায়, যথা স্থানীয় জাত, টেপি, গিরবি, দুধসর, লতিশাইল ইত্যাদি। স্থানীয় উন্নত জাত এর মাঝে রয়েছে কটকতারা, কালিজিরা, হাসিকলমি, নাজিরশাইল, রতিশাইল, বিনাশাইল ইত্যাদি। রয়েছে উচ্চ ফলনশীল জাত, অর্থাৎ বিজ্ঞানীরা গবেষণার মাধ্যমে যে জাতটাকে উদ্ভাবন করার চেষ্টা করেছেন। বাংলাদেশের অনেক জমিতেই উপসি অর্থাৎ উচ্চ ফলনশীল ধানের চাষ হয়ে থাকে। সাধারণত মৌসুমের দিক থেকে ধান উৎপাদনের মৌসুমকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। একটি হচ্ছে আউশ মৌসুম, আমন মৌসুম এবং বোরো মৌসুম। শিক্ষার্থীরা, খেয়াল করো,
এই ধানের মৌসুমগুলো সম্পর্কিত বিষয়টি আমাদের জানা গুরুত্বপূর্ণ। এরপরেই আমাদের যে বিষয়টি জানা প্রয়োজন সেটি হচ্ছে বীজ বাছাই। আমি জমি নির্বাচন করলাম, আমি জাত নির্বাচন করলাম, এবার আমরা দেখব কোন মৌসুমে আমি যে ফসল উৎপাদন করতে চাচ্ছি সেজন্য আমাকে বীজটা কিভাবে বাছাই করতে হবে। কমপক্ষে শতকরা ৮০% বীজ গজায় এরূপ পরিষ্কার, সুস্থ ও পুষ্ট বীজতলায় বপনের জন্য বাছাই করতে হবে। খেয়াল করে দেখো, সাধারণত বীজ শোধন ও জাগ দেওয়ার কথা বলা হয়েছে। প্রতি কেজি ধান বীজ ৩০ গ্রাম কার্বক্সিন অর্থাৎ ১৭.৫% ও থিরাম ১৭.৫% দ্বারাও শোধন করা যায়। এছাড়াও আরো কয়েকটি বীজ শোধনের ঔষধ রয়েছে, যেমন প্রোভ্যাক্স ইত্যাদি। এগুলো ব্যবহার করার মাধ্যমেও আমরা বীজ শোধন করতে পারি। শোধনকৃত বীজকে অবশ্যই বাঁশের টুকরি বা ড্রামে ২ থেকে ৩ স্তর শুকনো খড় বিছিয়ে তার উপর বীজের ব্যাগ রেখে পুনরায় ২ থেকে ৩ স্তর শুকনো খড় দিয়ে বা কচু পাতা দিয়ে ভালোভাবে ঢেকে আমরা বীজগুলোকে রেখে দিতে পারি। এভাবে যদি জাগ দেওয়া হয় তাহলে সাধারণত আউশ ও আমন মৌসুমে ৪৮ ঘন্টায় ও বোরো মৌসুমে ৭২ ঘন্টায় বীজের অঙ্কুর বের হয়। খুব গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী প্রশ্ন। শিক্ষার্থীরা খেয়াল করো, আমরা এবার একটু দেখব বীজতলা সম্পর্কিত বিষয়ে। ধানের চারা তৈরির জন্য সাধারণত ৪ ধরনের বীজতলা রয়েছে। এর মাঝে একটি হচ্ছে শুকনো বীজতলা, ভেজা বীজতলা, ভাসমান বীজতলা এবং দাপক বীজতলা। শিক্ষার্থীরা খেয়াল করো, আমরা এই যে বিভিন্ন ধরনের বীজতলার কথা বলেছি, এই বিষয়গুলো সম্পর্কে আমরা ক্রমানুগতিকভাবে জানার চেষ্টা করব। শুকনো বীজতলা অর্থাৎ যে বীজতলায় সাধারণত ৪ থেকে ৫টি চাষ ও মই দিয়ে মাটি ভালোভাবে ঝুরঝুরা ও সমান করতে হয়। মাটিতে অবশ্যই রস থাকতে হবে, প্রয়োজনে সেচ দেওয়া যেতে পারে। আমরা এ ধরনের বীজতলাকে বলছি শুকনো বীজতলা। ভেজা বীজতলা সাধারণত বীজতলাটি যদি ভেজা হয়ে থাকে অর্থাৎ কর্দমাক্ত হয়ে থাকে তাহলে আমরা সেই ধরনের বীজতলাকে বলতে পারি ভেজা বীজতলা। সাধারণত ভেজা বীজতলায় বীজ বাড়িতে গজিয়ে বোনা ভালো। এক্ষেত্রে বীজতলার মাপ শুকনো বীজতলার মতোই, অর্থাৎ শুকনো বীজতলা যেভাবে পরিচর্যা করতে হয় ঠিক একইভাবে পরিচর্যার মাধ্যমে ভেজা বীজতলা থেকেও চারা উৎপাদন করা যায়। ভাসমান বীজতলা খেয়াল করে দেখো, সাধারণত বন্যা বা এ সময়ে ভাসমান বীজতলা অত্যন্ত গুরুত্বপূর্ণ বা প্রয়োজনীয়। সাধারণত কলার ভেলা তৈরি করে এর উপরে আমরা একটু মাটি দিয়ে যদি আমরা বীজ থেকে চারা উৎপাদনের চেষ্টা করি, আমরা সেই ধরনের বীজতলাকে ভাসমান বীজতলা বলতে পারি। দাপক বীজতলা সাধারণত প্রতিকূল পরিবেশে একটানা বৃষ্টিপাত হলে তলায় চারা তৈরি করা সম্ভব হয় না। সেক্ষেত্রে উঠোন বা বারান্দা বা কোনো চালার নিচে ইট, বাঁশ, তক্তা, পাইপ বা কলাপাতা ইত্যাদি চারপাশ দিয়ে ঘিরে যদি চারা উৎপাদনের ব্যবস্থা করা হয় আমরা তাকে দাপক বীজতলা বলে থাকি। শিক্ষার্থীরা আমরা এখন জানবো বীজতলার বিভিন্ন মাপ সম্পর্কিত বিষয়। খেয়াল করে দেখো, সাধারণত প্রতি ১ শতক জমিতে ২ খণ্ডের বীজতলা তৈরি করা যায়। প্রতিটি বীজতলার আকার ১০ মিটার দৈর্ঘ্য ও ৪ মিটার প্রস্থ হবে। এর মাঝে
একটা বিষয় খেয়াল করতে হবে, এই 10 মিটারের মাঝে বেডের মাপ হবে 9.5 মিটার এবং উভয় পাশেই 0.25 মিটার করে জায়গা ছাড়া হবে নালা তৈরির জন্য এবং প্রস্থ বরাবরে 1.5 মিটার করে বাকি 1 মিটার দুপাশে এবং মাঝের নালার জন্য রেখে দেওয়া হতে পারে। খেয়াল করো, এখানে বলে দেওয়া হয়েছে 20 তলার চারদিকে 25 সেন্টিমিটার ফাঁকা জায়গা বাদ দিতে হবে এবং 2 খণ্ডের মাঝখানে 50 সেন্টিমিটার জায়গা নালার জন্য রাখতে হবে। শিক্ষার্থীরা খেয়াল করো, আমরা এখানে একটি আদর্শ 20 তলার ছবি দেখতে পাচ্ছি। শিক্ষার্থীরা তোমাদের জ্ঞাতার্থে আমি একটু জানিয়ে রাখি, এই যে অংশটি আমরা দেখছি 20 তলার মাপ এবং 20 তলার বর্ণনা, এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। খেয়াল করে দেখো, ফসল চাষাবাদ করতে গেলে রোগ আক্রমণ করেই থাকে। সাধারণত ধান ফসলের জন্য কিছু পোকা রয়েছে অত্যন্ত ক্ষতিকর, যেমন মাজরা পোকা, পামরি পোকা, বাদামি গাছ ফড়িং, গান্ধী পোকা, গল মাছি, শীষ কাটা লেদা পোকা ইত্যাদি। এই পোকাগুলো সাধারণত ধান ফসলে আক্রমণ করে থাকে। আমরা এখন কিছু পোকা সম্পর্কিত বিষয়ে জানার চেষ্টা করব। আমরা প্রথমেই দেখতে পাচ্ছি মাজরা পোকা। এই পোকাটি সাধারণত ধান গাছের মাঝ ডগা ও শীষের ক্ষতি করে। কুশি অবস্থায় যদি এরা আক্রমণ করে থাকে তাহলে মাঝ ডগা সাদা হয়ে যায়। আবার ফুল আসার পর আক্রমণ করলে ধানের শীষে সাদা চিটা হয়। সাধারণত সব ঋতুতেই এই পোকা কম বেশি আক্রমণ করে থাকে। আমরা এখন দেখব পামরি পোকা বিষয়ে। খেয়াল করে দেখো, এই পামরি পোকার সাধারণত কীড়াগুলো পাতার ভেতরে ছিদ্র করে ডিম পাড়ে। পামরি পোকার কীড়া সাধারণত পাতার ভিতরে ছিদ্র করে সবুজ অংশ খায় এবং পূর্ণবয়স্ক পোকা পাতার সবুজ অংশ খুঁড়ে খুঁড়ে খায় বলে পাতা সাদা হয়ে যায়। দেখবো আমরা গান্ধী পোকা। এই পোকাটা আমরা বেশিরভাগ মানুষই চিনে থাকি, কারণ এই পোকার থেকে দুর্গন্ধ পাওয়া যায়। গান্ধী পোকা সাধারণত ধানের দানায় দুধ সৃষ্টির সময় আক্রমণ করে। বয়স্ক পোকার গা থেকে আমরা এক ধরনের গন্ধ পেয়ে থাকি। এখন আমরা দেখব এই যে বিভিন্ন পোকার সম্পর্কিত বিষয়টা আমরা একটু জানলাম, এই পোকাগুলো থেকে আমাদের রক্ষার উপায় কি, প্রতিকার ব্যবস্থা। আক্রান্ত গাছ তুলে ফেলতে হবে আক্রান্ত জমিতে। পরের বছর একই ফসল চাষ না করাই ভালো। রোগ ও পোকা প্রতিরোধী জাত চাষ করতে হবে। বীজ বপনের পূর্বে শোধন করে নিতে হবে। আলোক ফাঁদ ব্যবহার করা যেতে পারে। হাত জাল ব্যবহার করে পূর্ণবয়স্ক পোকা মেরে ফেলা যেতে পারে। আক্রমণের ধরন বেশি হলে গান্ধী পোকা, মাজরা পোকার জন্য ডায়াজোনন 60 ব্যবহার করা যেতে পারে। অর্থাৎ আমরা প্রতিকার ব্যবস্থার দিকে যদি খেয়াল করে দেখি, আমরা প্রথমের যে অংশগুলো রয়েছে আমরা সেখানে দেখেছি জৈব নিরাপত্তামূলক যে প্রতিকার ব্যবস্থা রয়েছে আমরা সেগুলো দেখেছি এবং সবশেষে আমরা একটা ওষুধের নাম শিখেছি যেটি মাজরা গান্ধী পোকা আক্রমণ বেশি হলে ব্যবহার করা হয়ে থাকে। শিক্ষার্থীরা, আমরা এবার একটু দেখব ধান গাছে যে বিভিন্ন রোগ আক্রমণ করে থাকে সেই রোগগুলো বিষয়ে। প্রথমেই রয়েছে ব্লাস্ট রোগ। এই রোগের কারণ হচ্ছে ছত্রাক। সাধারণত এই রোগ যদি আক্রান্ত হয়ে থাকে পাতায় ডিম্বাকৃতির দাগ পড়ে। দাগের চারদিকে গাঢ় বাদামি এবং মাঝের অংশ সাদা ছাই বর্ণের হয়।
অনেকগুলো দাগ একত্রে মিশে গিয়ে সম্পূর্ণ পাতা মারা যায়। আমাদের প্রতিকার ব্যবস্থা যেটি হতে পারে, নীরোগ বীজ ব্যবহার করা যেতে পারে, পটাশ জাতীয় সারের উপরি প্রয়োগ করা যেতে পারে, বীজ শোধন করে বপন করা যায়, জমিতে পানি ধরে রাখার ব্যবস্থা করতে হবে, জমিতে জৈব সার প্রয়োগের ব্যবস্থা করতে হবে। রোগ প্রতিরোধী জাত BR3, BR14 ইত্যাদি রোপণ করা যেতে পারে। খেয়াল করো, টুংরো রোগ। সাধারণত এই রোগটি ভাইরাস সংক্রমণে হয়ে থাকে এবং এর অন্যতম বাহক হচ্ছে তোমার সবুজ পাতা ফড়িং। এরা কি করে থাকে, তোমার পাতা চারা রোপণের 1 মাসের মধ্যে টুংরো রোগ দেখা দিতে পারে। আক্রমণের প্রথমে পাতার রং হালকা সবুজ, পরে আস্তে আস্তে হলদে হয়ে যায়। গাছ টান দিলেই সহজেই উঠে আসে, কুশি বের হয় না। প্রথমে 2-1টি গোছায় এই রোগটি দেখা গেলেও ধীরে ধীরে সম্পূর্ণ গোড়ায় এই রোগটি ছড়িয়ে পড়ে। এখন এই রোগগুলো থেকে আমাদের প্রতিকারের কি ব্যবস্থা রয়েছে? শিক্ষার্থীরা খেয়াল করো, সাধারণত টুংরো রোগ সবুজ পাতা ফড়িং ছড়ায়, এজন্য পাতা ফড়িং দমনের জন্য আমাদের কীটনাশক স্প্রে করা যেতে পারে। রোগ প্রতিরোধী জাত যেমন চান্দিনা, দুর্লভোগ, ব্রিসাইল ইত্যাদি চাষ করা যেতে পারে। আলোকফাত ব্যবহার করে সবুজ পাতা ফড়িং মেরে ফেলা যেতে পারে। রোগাক্রান্ত গাছ তুলে মাটিতে পুঁতে ফেলা যেতে পারে। এছাড়াও ম্যালাথিয়ন 57 EC স্প্রে করে আমরা এই রোগ থেকে রক্ষা পেতে পারি। এছাড়াও ধান ফসলে পাতা পোড়া রোগ, উফরা রোগ, খোল পোড়া রোগ, বাকানি রোগ, বাদামি দাগ রোগ, খোল পচা রোগ প্রভৃতি দেখা যায়। শিক্ষার্থীরা এবার আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অংশ জানার চেষ্টা করব। এটি সাধারণত তোমাদের বিভিন্ন বছর এসএসসি বোর্ড পরীক্ষায় এই অংশগুলো আমরা পেয়ে থাকি। প্রথমেই যে প্রশ্নটি বলা হয়েছে, যেটি আমরা আলোচনার প্রথম অংশে দেখেছিলাম, কোনটি স্থানীয় জাত? অবশ্যই টেপি। দুধসর কিসের জাত? সরিষা, কলা, ধান অথবা পাট? নিশ্চয়ই ধানের জাত। আমন মৌসুমে কোন জাতটি আবাদ করা হয়? তাহলে আমি যে কথাটা তোমাদের একটু আগেই বলছিলাম, আমাদের জাতের নামগুলো খুব ভালো করে শিখতে হবে। BR11, BR20, BR21 এবং BR28। আমাদের উত্তরটি কি হবে? আমন মৌসুমে সাধারণত আমরা BR11 চাষ করতে পারি, যেটি বেশ ভালো ফলন হয়ে থাকে। ধানের চারা সবুজ রাখতে প্রয়োজনে ইউরিয়ার পর ব্যবহার করতে হয় জিপসাম। শিক্ষার্থীরা খেয়াল করো, ধান গাছের মাঝ ডগা ও ধানের শীষে চিটা সাদা হয় সাধারণত মাজরা পোকার আক্রমণে। শোধনকৃত বীজ জাগ দিলে সাধারণত 48 ঘন্টায় আউশ ও আমন মৌসুমে বীজের অঙ্কুর বের হয়। ধান চাষে কোন সময় পানি সেচ সবচেয়ে গুরুত্বপূর্ণ? চারা রোপণের সময়, থোড় আসার সময়, আগাছা দমনের সময়, ফসল পাকা হওয়ার সময়? সাধারণত পানি সেচ সবচেয়ে গুরুত্বপূর্ণ থোড় আসার সময়, অর্থাৎ যার পরবর্তী ধাপেই সাধারণত উদ্ভিদ থেকে থোড় আসার সময়টাই পানি সবচেয়ে বেশি প্রয়োজন হয়ে থাকে, কারণ এরপরই ধানের দেখা পাওয়া যায়। আমরা এবার দেখব যে বিগত বছরগুলোতে বোর্ড পরীক্ষায় যে গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্নগুলো এসেছে, আমরা সেগুলো একটু দেখব। খেয়াল করে দেখো, আমরা এখানে পেয়েছি আধুনিক ধান কি? আমরা পাঠ্য বইতে এই সংজ্ঞাগুলো আমরা শিখেছি। সাধারণত রোগবালাই, সহনশীলতা, স্বল্প জীবনকাল, খরা ও লবণাক্ত সহিষ্ণু
উদ্ভিদকেই আধুনিক ধান বলা হয়ে থাকে। ধানের বীজতলা সাধারণত 4 ধরনের। উন্নত ধানের জাতের 2টি ধানের জাতের নাম আমাদের শেখা প্রয়োজন। দাপক বীজতলা কি, যে কথাটা আমরা একটু আগে আলোচনা করছিলাম, যে সাধারণত প্রতিকূল পরিবেশে যদি একটানা বৃষ্টিপাত হয় তাহলে বীজতলায় চারা তৈরি সম্ভব না করে উঠোন বা বারান্দায় যদি আমরা কি করতে পারি, চারা উৎপাদনের ব্যবস্থা করতে পারি, তাকে আমরা বলছি দাপক বীজতলা। সাধারণত ব্লাস্ট রোগের কারণ ছত্রাক এবং টুংরো রোগের কারণ ভাইরাস। শিক্ষার্থীরা খেয়াল করো, এবার আমরা দেখব কিছু অনুধাবন প্রশ্ন, অর্থাৎ এই পরিচ্ছেদ থেকে এই অনুধাবন প্রশ্নগুলো বিভিন্ন বছর বোর্ড পরীক্ষায় আমরা পেয়েছিলাম। হতে পারে বীজতলে রাসায়নিক সার ব্যবহার না করা উত্তম কেন, অর্থাৎ রাসায়নিক সার ব্যবহার করলে কি সমস্যা হতে পারে, সেই অংশটুকু আমরা এখন একটু দেখার চেষ্টা করব। সাধারণত বীজতলে যখন রাসায়নিক সার ব্যবহার করি তাহলে মাটির বুনটের গঠনটি নষ্ট হয়ে যায়। বীজতলায় রাসায়নিক সার ব্যবহার করলে মাটির বুনট নষ্ট হয়, পুষ্টি উপাদানের ঘাটতি হয় ও মাটির উপকারী জীবাণুর বংশ বৃদ্ধি ব্যাহত হয়। এছাড়া এটি বীজ, লতাগুল্ম, গাছের কচি অংশ ইত্যাদির সংস্পর্শে এসে পুড়িয়ে ফেলতে পারে। তাই রাসায়নিক সার ব্যবহার না করাই উত্তম। শিক্ষার্থীরা আমরা এবার দেখব উপসি জাতের কয়েকটি বৈশিষ্ট্য, যেটি আমাদের পাঠ্য বইতে রয়েছে এবং এটি আমরা বই থেকে সরাসরি শিখে নেব। 95 পেজ, তোমাদের পাঠ্য বইয়ের 95 পেজে এই অংশটুকু রয়েছে। 3 নম্বরে বলা হয়েছে সকল উপসি ধান আধুনিক নয়, ব্যাখ্যা করো। এ কারণে সেটি হচ্ছে কি, দেখো আমরা উপসি ধানের সংজ্ঞায় বলেছি যে ধান সার গ্রহণ করার ক্ষমতা অধিক, ফলন বেশি হয় তাকে উপসি ধান বলে। উপসি জাতের ধানের গাছ খাটো হতে পারে, মজবুত হতে পারে এবং পাতা খাড়া হতে পারে। ধান পেকে গেলেও গাছ সবুজ থাকে। উপসি ধানে যখন প্রয়োজনীয় বিশেষ গুণাগুণ যেমন রোগবালাই সহনশীলতা, স্বল্প জীবনকাল, চিকন চাল, খরা, লবণাক্ততা, জলমগ্নতা, সহিষ্ণু ইত্যাদি সংযোজিত হয় তখন আমরা তাকে আধুনিক ধান বলি। সাধারণত কোন পরিস্থিতিতে ধান গাছ পুড়ে যাওয়ার রং ধারণ করে? সাধারণত ধান গাছ বাদামি গাছ ফড়িং এর আক্রমণে পুড়ে যাওয়ার লক্ষণ প্রকাশ করে থাকে। সাধারণত বাদামি গাছ ফড়িং ধান গাছের একটি ক্ষতিকারক পোকা। এই পোকা ধানের গোছায় বসে রস চুষে খায়। পরবর্তীতে গাছটি পুড়ে যাওয়ার মতো তৈরি হয় এবং এটি বার্ন বলা হয়ে থাকে। শিক্ষার্থীরা এবার আমরা একটু নমুনা সৃজনশীল প্রশ্ন দেখব। এখানে একটি উদ্দীপক দেওয়া আছে, সেই উদ্দীপকের অংশগুলো যদি আমরা একটু খেয়াল করে দেখি, আমরা এখানে দেখতে পাচ্ছি বোরো ধান রোপণের জন্য চারার বয়স কতদিন হতে হবে? যদি আধুনিক পদ্ধতিতে ফসল উৎপাদন করা হয়ে থাকে তাহলে এসআরআই পদ্ধতিতে 7 থেকে 10 দিন বয়সের চারাই সাধারণত জমিতে রোপণ করতে হয়। ধানের জন্য নির্বাচিত জমি কি রূপ হবে? শিক্ষার্থীরা খেয়াল করো, আমি এর আগের গত ক্লাসেও এই বিষয়টি সম্পর্কে তোমাদের বিস্তারিত বলেছি, তারপর তোমাদের পাঠ্য বইতে এটি 95 পেজে বিস্তারিতভাবে বলে দেওয়া আছে। আব্বাস তার বীজতলা কিভাবে পরিচর্যা করেছিল উদ্দীপকের আলোকে ব্যাখ্যা করো। অর্থাৎ এখানে আমরা এই উদ্দীপকের প্রেক্ষাপটে আমাদের বিস্তারিত কিছু বিষয় রয়েছে, যে অংশগুলো আমরা ফসল উৎপাদনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিবেচনা করা হয় সেই ধরনের কিছু অংশ রয়েছে যেগুলো আমরা বীজতলা পরিচর্যার মাধ্যমেই আমরা এই অংশগুলো। আব্বাস তার ছেলেকে কিভাবে চারা তুলতে বললেন, ব্যাখ্যা করো।
যেহেতু জমিটা ভেজানো হয়ে গেছে, সেজন্য তা চারা তোলার যে কিছু পদ্ধতির কথা আছে সেই পদ্ধতিগুলো আমাদের বলতে হবে। অর্থাৎ কখন কোন সময়টি চারা তোলার জন্য উপযুক্ত, সকালে না বিকালে, সূর্যোদয়ের আগে না সূর্যোদয়ের পরে, মাটিটা ঝুরঝুরে হবে, কেমন ভেজা হবে, এই অংশটুকগুলো সম্পর্কিত বিষয় আমাদের একটু জেনে নেওয়া প্রয়োজন। শিক্ষার্থীরা খেয়াল করো, এখানে আরো একটি সৃজনশীল প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি। এখানে আমরা তিনটি চিত্র দেখতে পাচ্ছি। চিত্র কতে একটি পোকা দেখা যাচ্ছে, চিত্র খতে আরেকটি পোকা দেখা যাচ্ছে এবং চিত্র 3-এ আমরা একটা সিড বেড দেখতে পাচ্ছি। এখানে উপসি ধানকে, যেটি আমরা পূর্বে শিখে এসেছি, সাধারণত কোন পরিস্থিতিতে ধান গাছ পুড়ে যাওয়ার মতো রং ধারণ করে মারা যায়, এটিও আমরা শিখে এসেছি। চিত্র 1 ও চিত্র 2 এর পোকাগুলোর নাম এবং তাদের আক্রমণের লক্ষণগুলো লিখতে হবে। শিক্ষার্থীরা, আমরা আজকের আলোচনা থেকে আমরা কিছু পোকার নাম শিখেছি এবং তাদের আক্রমণের লক্ষণগুলো শিখেছি। এরকম পোকার চিত্র দেয়া থাকলে সেই চিত্র দেখে তোমাকে নির্দিষ্ট করতে হবে এই পোকাটির নাম কি এবং এর আক্রমণের লক্ষণগুলো কি কি রয়েছে। শিক্ষার্থী বন্ধুরা, ঘতে বলা হয়েছে সাধারণত চিত্র 3 দিয়ে কি বোঝায় এবং এর তৈরির পদ্ধতি বর্ণনা করো। অর্থাৎ চিত্র 3-এ আমরা দেখতে পাচ্ছি একটি সিড বেডের কথা বা বীজতলার কথা। সাধারণত এর মাধ্যমে একটি বীজতলা বোঝা যাচ্ছে এবং এটি কিভাবে তৈরি করতে হবে এটিও কিন্তু আমরা আমাদের আজকের আলোচনা থেকে দেখে এসেছি। অর্থাৎ আমাদের আজকের আলোচনা আমরা দেখেছি কিভাবে বীজতলা তৈরি করতে হয়, বীজতলার মাপটা কেমন হয়, এই বিষয়গুলো আমরা এখান থেকে পেয়েছি, যে অংশটুকু আমাদের এই অংশে বর্ণনা করতে হবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, খেয়াল করে দেখো, আমরা ধান চাষ পদ্ধতি সম্পর্কিত বিষয় জানার চেষ্টা করেছি এবং এই অংশ থেকে তোমাদের এসএসসি পরীক্ষার জন্য যে অংশগুলো গুরুত্বপূর্ণ বিবেচনা করা হয়েছে, বিভিন্ন বছর তোমাদের এসএসসি পরীক্ষায় এসেছে, এই গুরুত্ব বিবেচনায় গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে তোমাদের সাথে আলোচনা করা হয়েছে। আশা করি তোমরা প্রত্যেকেই এই ভিডিওটি খুব ভালোভাবে দেখবে, কারণ এই ভিডিওটি তোমাদের অত্যন্ত উপকারে লাগবে বলে আমি মনে করি। শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভিডিওটি ভালোভাবে দেখতে পেয়েছো এবং বুঝতে পেরেছো। তারপরেও তোমাদের যদি কোনো অংশ নিয়ে বা কোনো অংশ বুঝতে না পারার মতো থাকে বা এমন যদি কোনো অংশ থাকে যেটি তোমরা বুঝতে পারছো না, তোমাদের একটু বোধগম্য হতে সমস্যা হচ্ছে, তোমরা সেই অংশটি নিয়ে তোমাদের বিষয় শিক্ষকের সাথে যোগাযোগ করতে পারো। তাহলে বিষয় শিক্ষক তোমাদের খুব সহজেই ওই অংশটুকু বুঝিয়ে দিবেন। সে পর্যন্ত তোমাদের সকলকেই নিরন্তর শুভেচ্ছা।